আসসালামু আলাইকুম। হৃদিতা গল্পের ৮ নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। রেস্টুরেন্টে গিয়ে বসতেই পিছন দিক থেকে এক বৃদ্ধ লোক বলে উঠল, বাবা কেমন আছো? বৃদ্ধ লোকটির দিকে রীতিমতো অবাক হয়ে তাকিয়ে আছি। কে উনি? চিনতে পারছি না দেখে বৃদ্ধ লোকটি বলল, বাবা আমাকে চিনতে পারছো না? আমি বললাম, সরি আঙ্কেল, মাফ করবেন, সত্যি আমি আপনাকে চিনতে পারছি না। আঙ্কেল বলল, ১ বছর আগে বখাটের হাত থেকে তুমি আমার মেয়েকে বাঁচিয়েছিলে, মনে আছে? আমি বললাম, জি আঙ্কেল, এবার মনে পড়েছে। কেমন আছেন আপনি? আঙ্কেল বলল, হ্যাঁ ভালো। সেদিন তোমাকে কৃতজ্ঞতা প্রকাশ না করেই বাসায় চলে গেছিলাম। বাসায় যাওয়ার পর কৃতজ্ঞতা প্রকাশ করতে না পারায় অনুশোচনা কাজ করছিল। তারপর আবার ফিরে আসছিলাম, কিন্তু তোমাকে খুঁজে পাইনি। হতাশ হয়ে বাসায় ফিরে যেতে হয়েছে। আজ একবার ভাগ্যক্রমে রেস্টুরেন্টে তোমার সাথে দেখা হয়ে গেল। আমি বললাম, সরি আঙ্কেল, আমি আসলে বুঝতে পারি নাই আপনি আমাকে এতটা খুঁজছেন, নয়তো আমি আপনার সঙ্গে দেখা করতে আসতাম। আঙ্কেল বলল, না থাক, সেটা আর করতে হবে না। তো এখন কি করতেছো? আমি বললাম, পড়াশোনা করছি এবং পাশাপাশি পার্ট টাইম জব করছি, এই আর কি। আঙ্কেল বলল, বাবা তোমাকে একটা অনুরোধ করব, রাখবে? আমি বললাম, আঙ্কেল অনুরোধের কথা বলছেন কেন? আপনি আমাকে আদেশ করতে পারেন, সেটা আমি অবশ্যই শুনবো। আঙ্কেল বলল, বাবা আমার অফিসে অনেক শত্রু লেগে গিয়েছে। অফিসে কাকে বিশ্বাস করব তেমন কোনো পার্সনকে খুঁজে পাচ্ছি না। যদি তুমি রাজি থাকো তাহলে আমার একটা ভালো পোস্টে তোমাকে জব দিতে পারবো। এতে তোমার লাইফও রঙিন হয়ে উঠবে। আঙ্কেলের কথা শুনে কিছু একটা ভাবতে ওপাশ থেকে আরোহী বলে উঠলো, আঙ্কেল আপনি টেনশন নিয়েন না, ও চাকরিটা পেলে অবশ্যই করবে, সেটা আমি গ্যারান্টি। আঙ্কেল বলল, বাবা কি ভাবছো? আমি বললাম, না মানে আঙ্কেল, আমি যে পার্ট টাইম জবটা করছি এতে ভালোই চলছে, অন্য কোনো চাকরি না করলেও হবে। আঙ্কেল বলল, চাকরিটা করলে একে তো তোমার পক্ষেও ভালো হবে, আমার দিক থেকে ভালো বিশ্বস্ত একজনকে পেয়ে যাব। সেটা কিন্তু দুই দিক থেকেই ভালো হবে, কথাটি একবার ভেবে দেখো। আঙ্কেল যে কথা বলছে তা ঠিকই বলছে, চাকরি হলে তো আমার লাইফটা সাজাতে পারবো। তাছাড়া আঙ্কেল যেহেতু নিজ ইচ্ছায় সুযোগটা দিতে যাচ্ছে, হাতছাড়া করা মানে বোকামি। এসব ভেবে আঙ্কেলকে বললাম, আঙ্কেল আপনি যেহেতু চাকরির কথা বলছেন এতে আমার কোনো অমত নেই। তাছাড়া পড়ালেখা শেষ করে তো এমন একটা চাকরির সন্ধানই করতাম আমি। আঙ্কেল বলল, বাবা তুমি আমাকে সত্যিই বাঁচালে। তুমি হয়তো জানো না আমার কি পরিমাণ শত্রু লেগে আছে, সুযোগ পেলে ওরা আমাকে শেষ করে ফেলবে। আমি বললাম, আঙ্কেল আমি থাকতে আপনার কোনো টেনশন নেই, আমার সর্বোচ্চ দিয়ে হলেও আপনাকে শত্রুমুক্ত করার চেষ্টা করব। আঙ্কেল বলল, বাবা এরকম ভরসা দেওয়ার মতো একজন পার্সনকে দরকার ছিল, যাক অবশেষে তোমাকে পেয়ে গেলাম। আঙ্কেলের মাধ্যমে চাকরিটা পাওয়ায় কয়েক বছরের ব্যবধানে লাইফটা একদম চেঞ্জ হয়ে গেল। এখন গাড়ি বাড়ি সব হয়েছে, কিন্তু পরিবার গড়তে পারিনি। মাঝে মধ্যে আঙ্কেলকে কৃতজ্ঞতা সুরে বলি, আঙ্কেল আপনি আমার পাশে ছায়ার মতো না দাঁড়ালে হয়তো এসব কিছুই করতে পারতাম না। তিনি আমার কথার প্রতি উত্তরে শুধু একটা কথা বলতো, আমি তেমন কিছুই করিনি, তোমার সাফল্যের পিছনে যে পরিশ্রমটা দিয়েছ সেটা হয়তো সবাই পারে না। দিনরাত সমানভাবেই কাজ করেছ, যার জন্য তুমি আজ সাফল্য ব্যক্তিদের মধ্যে একজন। আমি আরো দোয়া করি তোমার সামনের দিনগুলো যেন আরো ভালো কিছু করতে পারো। আঙ্কেল আমাকে শুধু একথা বলতো, তার সঙ্গে যদি ভাগ্যক্রমে দেখা না হতো তাহলে হয়তো আমার ভাগ্যের চাকাটা এইভাবে খুলতোই না। এই ছিল 5 বছর আগের ঘটনা। এখন বর্তমানে আসা যাক। অফিসে মনোযোগ সহকারে ল্যাপটপে কাজ করছি। হঠাৎ পাশে রাখা ফোনটা ক্রিং ক্রিং করে বেজে উঠলো। স্ক্রিনে লক্ষ্য করতেই আঙ্কেলের নাম্বারটি ভেসে উঠলো। তড়িঘড়ি করে রিসিভ করলাম, বললাম হ্যালো। আঙ্কেল বলল, বাবা কি করছো? আমি বললাম, আঙ্কেল অফিসে বসে কাজ করছি। আঙ্কেল বলল, তোমার যতই কাজ থাকুক না কেন কাল কিন্তু আমার মেয়ের বিয়েতে তোমাকে আসতেই হবে। আমি বললাম, হ্যাঁ আঙ্কেল আমি অবশ্যই যাব। আঙ্কেল বলল, আচ্ছা ঠিক আছে, কাজ করো। কাল যদি আমার মেয়ের বিয়েতে তোমাকে না দেখি তাহলে কিন্তু বাবা আমি অনেক মন খারাপ করব। আমি বললাম, আঙ্কেল আপনি যেহেতু বলেছেন তো আমি অবশ্যই যাব। আঙ্কেল বলল, আচ্ছা ঠিক আছে রাখি। আমি বললাম, জি আচ্ছা। কাল তো গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে, বিয়েতে গেলে মিটিং বাদ দিতে হবে। এদিকে আঙ্কেল অনেক রিকোয়েস্ট করে বলেছে যদি না যাই তাহলে মন খারাপ করতে পারে। তাছাড়া এই লাইফটা তো আঙ্কেলের মাধ্যমেই পেয়েছি। আজ আমি এতটা ব্যস্ত সেটা একমাত্র আঙ্কেলের জন্যই। দরকার পড়লে মিটিং বাদ দিয়ে হলেও আঙ্কেলের মেয়ের বিয়েতে যেতে হবে। তারপর আঙ্কেলের মেয়ে মানে মিথিলার বিয়েতে যেতে হলো। বাড়িতে প্রবেশ করতেই লক্ষ্য করলাম এটা যেন কোনো একটা রাজপ্রাসাদ, ডেকোরেশন আর লাইটিং পুরো বাড়িটাই চাকচিক্য করে ফেলেছে। ডেকোরেশন দেখছি, এর মধ্যে আঙ্কেল আমাকে দেখে বলে উঠলো, বাবা এসেছো? আমি তো ভেবে নিয়েছিলাম তুমি আসবেই না। আমি বললাম, আপনি আমাকে আসতে বলেছেন আর আমি আসবো না, এটা কি হয়? আঙ্কেল বলল, এসে ভালোই করেছো। আমি বললাম, আঙ্কেল আমি একটা বিষয়ে প্রশংসা না করলেই নয়, আপনার ডেকোরেশনের লাইটিং কিন্তু পুরো বাড়িটাকে রাজপ্রাসাদ বানিয়ে ফেলেছে। আঙ্কেল বলল, একটা মাত্র মেয়ে আমার, আগে থেকেই স্বপ্ন ছিল অনেক ধুমধাম করে বিয়েটা দিব, তাই আর কি স্বপ্নটা সত্যি করলাম। আমি বললাম, তাহলে তো আপনার স্বপ্ন সত্যি হয়ে গেল। আঙ্কেল বলল, হ্যাঁ। কথা বলতে বলতে আঙ্কেলের ফোন আসলো। তারপর আঙ্কেল বলল, বাবা তুমি বসো গিয়ে, আমার একটু ওইদিকে কাজ আছে। আমি বললাম, জি আচ্ছা সমস্যা নেই, আমি আছি। তারপর আঙ্কেল চলে গেল। পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখছি, হঠাৎ পিছন থেকে কে যেন বলে উঠলো, আরে দোস্ত কেমন আছিস? আমি পিছন ফিরে তাকাতেই লক্ষ্য করলাম রাকিব ও তার স্ত্রী আমার দিকে তাকিয়ে হাসি উজ্জ্বল চেহারা নিয়ে কথাটি বলল। আমি একটু গভীর সুরে বললাম, ভালো। আমার কথার ধরন দেখে রাকিব বুঝতে পারলো তার সঙ্গে কথা বলার কোনো মুড নেই, তো সেখান থেকে চলে আসতে যাব এমন সময় রাকিবের স্ত্রী বলল, ভাইয়া শুনেন। আমি বললাম, বলেন। রাকিবের স্ত্রী বলল, আপনি আমাদের দেখেই এভাবে চলে যাচ্ছেন যেন আমাদেরকে চিনেনই না।
আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। রাকিব বলল, দোস্ত সরি রে, তোকে সেদিন বাড়ি থেকে এইভাবে তাড়ানোটা আমাদের ঠিক হয়নি। তুই যখন চলে গেলি আমি আর নীলা তখন বাসা থেকে বের হয়ে কিছু দূর তোকে খুঁজেছি, কিন্তু তোর দেখা মিলেনি। সরি দোস্ত, অনেকদিন পর তোর সঙ্গে দেখা হলো, মন খারাপ করে থাকিস না। আমি বললাম, তোর মতো বন্ধু না থাকাই ভালো। এই বলে ওখান থেকে সরে গেলাম। রাকিব ও তার স্ত্রী আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। ওরা হয়তো আমার কাছ থেকে এরকম আচরণ আশা করেনি। ব্যাস সোফায় গিয়ে বসে আনমনে ফেসবুকের নিউজ ফিড দেখছিলাম। হঠাৎ হৃদিতার কণ্ঠে গানের আওয়াজ শুনতে পেলাম। বিষয়টি দেখার জন্য মঞ্চের দিকে এগিয়ে যেতে লাগলাম। মঞ্চের সামনে দাঁড়িয়ে লক্ষ্য করতেই আমার চোখ যেন কপালে উঠে গেল। এই আমি কাকে দেখছি? এ তো সত্যি হৃদিতাই গান গাচ্ছে। হৃদিতার সঙ্গে আরো কয়েকটা মেয়ে তার গানে তাল মিলাচ্ছে। এইদিকে হৃদিতার মা বাবা আঙ্কেলের সঙ্গে সোফায় বসে গল্প সল্প করছে। তার মানে হৃদিতাদের সঙ্গে আঙ্কেলের কোনো একটা সম্পর্ক জড়িত আছে। মাথাটা কেমন জানি ঘুরে গেল। তারা এখানে কি করছে? তাদের তো এখানে থাকার কথা না। না, এখানে আর থাকা যাবে না, তার আগেই আমাকে এখান থেকে সরে যেতে হবে। তাদের জন্যই আমাকে গ্রাম ছাড়া হতে হয়েছে। আনমনে এসব ভেবে চলে আসতে যাব। দরজার কাছে যেতেই মিথিলা আমার সামনে দাঁড়িয়ে বলে উঠল, ভাইয়া কোথায় যাচ্ছেন? আমি বললাম, মানে আমার একটা কাজ পড়ে গেছে, সেখানে আমাকে দ্রুত যেতে হবে। মিথিলা বলল, ভাইয়া দাঁড়ান, আব্বুকে বলছি। আব্বুকে বললে তো আর যেতে পারবেন না। আমি বললাম, এই না, বললেন না প্লিজ। মিথিলা বলল, আব্বু এই দেখো রনি ভাইয়া চলে যাচ্ছে। মিথিলার কথাটা আঙ্কেল শোনা মাত্রই তার সঙ্গে হৃদিতার বাবা মাও আমার দিকে তাকাতেই তাদের চোখ আর আমার চোখ এক হয়ে গেল। তারপর কোনো কথা না বলে চলে আসতে যাব, তার আগে হৃদিতার বাবা আমার পথ আটকে যা বলল। হৃদিতার বাবা বলল, বাবা তুমি এতদিন এখানে থেকেছো অথচ আমরা কিছুই জানি না। হৃদিতার মা বলল, বাবা আমাদের ভুল আমরা অনেক আগেই বুঝতে পেরেছি, কিন্তু আফসোস তোমার কাছে গিয়ে যখন ক্ষমা চাইবো ঠিক তখনই আমাদেরকে ছেড়ে চলে আসছিলা। বাবা তুমি আমাদের মাফ করে দাও প্লিজ, আমরা সত্যি অনেক অনুতপ্ত আর লজ্জিত। আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছি। তারপর হৃদিতার বাবা বলল, দেখো বাবা আমি তোমার রাগটা বুঝতে পারছি, কিন্তু আমি তখন কি করতাম বলো? আমার জায়গায় যে কেউ হলেই এমন কাজই করতো। আমি যা করেছি, এখন অতীতের সবকিছু ভুলে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও প্লিজ। আমি বললাম, আপনাদের কথা বলা শেষ, এখন আমি আসি। এই বলে বাসার বাইরে চলে আসছি। পিছন দিক থেকে হৃদিতা দৌড়ে এসে আমার সামনে দাঁড়িয়ে অশ্রু ভেজা চোখে বলল, এতদিন এখানে ছিলে অথচ আমি যে দূর থেকে কতগুলো মেসেজ কল দিয়েছি সেগুলো কি একবারও দেখার চেষ্টা করোনি? ভুল তো হতেই পারে, তাই বলে সবাইকে ছেড়ে চলে আসতে হবে? হৃদিতা আমাকে জড়িয়ে ধরে এক নাগারে কথাগুলো বলে উঠল। তার কথার কর্ণপাত না করে রেগে বললাম, আমাকে স্পর্শ করার সাহস তোমাকে কে দিয়েছে? হৃদিতা আমার রাগী চেহারাটা দেখা মাত্রই ভয়ে কিছু দূর সরে গিয়ে মাথাটা নিমিষে নিচু করে ফেললো। তারপর বললাম, একটা কথা ভালোভাবে শুনে দেখো, তুমি আর তোমার বাবা ভুলেও আমার সঙ্গে কথা বলার চেষ্টা করতে আসবে না। ঘৃণা নামক শব্দে তোমার আর তোমার বাবার নামটা খুব ভালো করেই লেখা আছে, সেটা চাইলেও মুছে ফেলা সম্ভব না। হৃদিতা বলল, ভুল তো মানুষেরই হয়। এই কথা বলতেই তার কথা থামিয়ে বললাম, চুপ, আরেকটা কথাও আমি শুনতে চাই না। এ বলে আঙ্কেলদের বাসা থেকে বের হয়ে আসলাম। অপরদিকে হৃদিতা কান্না করে তার বাবাকে বলল, বাবা ওর কি আর রাগ ভাঙানো সম্ভব হবে না? হৃদিতার বাবা বলল, মারে তুই কান্না করিস না, আমি রনির কাছে যেভাবে হোক ক্ষমা চেয়ে তোর ভালোবাসাকে একত্রে করে দিব। তার আগে রনির কাকাই কাকিমাকে বিষয়টা বলতে হবে। হৃদিতা বলল, বাবা আমি এত কিছু জানি না, যেভাবেই হোক ওর রাগ ভাঙাতেই হবে। হৃদিতার আজ যেন বিশ্বাসই হচ্ছে না এ কোন রনিকে দেখছে, যে রনি হৃদিতাকে দেখার জন্য পাগলের মতো পিছু পিছু তার বাড়ি অব্দি গিয়েছে। আজ তার চোখে হৃদিতার ঘৃণার ছাপ স্পষ্ট দেখতে পেরেছে। এই ঘৃণা সহজেই কি মুছে ফেলতে পারবে? তাকে পারতেই হবে। এত সহজে তাকে হারাতে রাজি না হৃদিতা। বিছানায় শুয়ে কান্না করছে আর এসব ভাবছে। হঠাৎ করে কারো স্পর্শ পেয়ে হৃদিতা পিছন ফিরে লক্ষ্য করলো তার মা ছলছল চোখে তার দিকে তাকিয়ে আছে। হৃদিতা বলল, মা তুমি এখানে? হৃদিতার মা বলল, কান্না করছিস? হৃদিতা বলল, কই না তো। হৃদিতার মা বলল, মারে সন্তানের মিথ্যা কথা যে মায়েরা খুব সহজেই ধরে ফেলে, আর এখন তুই কান্না করার পরও আমাকে মিথ্যা বলছিস সেটা আমি শিওর। হৃদিতা কান্না করতে করতে বলল, একটা কথা কি জানো মা, যার চোখে আমার জন্য ভালোবাসায় ভরপুর ছিল সে চোখ আজ আমি ঘৃণা স্পষ্ট দেখেছি। জানো মা, ও আমার পিছনে 2টা বছর ঘুরেছে, আমিও ওকে এমনি এমনি ঘুরিয়েছি, তার প্রপোজাল গ্রহণ করিনি। যখন ওকে ভালো লাগতে শুরু করলো ঠিক তখন ওই দুর্জয় এসে আমাদের মাঝে দেয়াল সৃষ্টি করে দিল। মা তুমিই বলো আমি কি জেনে বুঝে এসব করেছি? হৃদিতার মা বলল, না রে মা, তুই এসব জেনে শুনে করিসনি, কিন্তু ঠিক ওই গ্রামবাসীর সামনে রনিকে অপমান অপদস্থ করা হয়েছে, সে কথা রনি এখনো ভুলেনি। হৃদিতা বলল, মা আমি যে ওকে ভীষণ ভালোবেসে ফেলেছি সেটার কি হবে? হৃদিতার মা বলল, তা বলতে পারবো না, কিন্তু তার মনে জায়গা নিতে হলে আমাদেরকে যেভাবেই হোক তার কাছ থেকে ক্ষমা নিতেই হবে। হৃদিতা বলল, মা আমি ওকে না পেলে একটা কিছু করে ফেলবো। হৃদিতার মা বলল, কি এসব অলক্ষণে কথাবার্তা বলছিস? তোর যদি কিছু হয়ে যায় আমরা কাকে ঘিরে বেঁচে থাকবো বলতো? হৃদিতা বলল, তাহলে যেভাবেই হোক ওকে আমার কাছে এনে দাও মা। হৃদিতার মা বলল, ধুর পাগলি মেয়ে, মায়ের সামনে কি এসব কথা বলতে আছে? হৃদিতা বলল, মা তুমি হাসছো? হৃদিতার মা বলল, না থাক, আর হাসবো না। হৃদিতা বলল, তার মানে তুমি আমার কথা সিরিয়াসলি নাওনি তাই তো?
হৃদিতার মা হেসে হেসে বলল, আমার মেয়ে যেহেতু বলেছে তো জামাই বানালে রনিকেই বানাবো, এবার খুশি তো? হৃদিতা খুশি হয়ে বলল, মা সত্যি বলছো? হৃদিতার মা বলল, হ্যাঁ রে মা, সত্যিই বলছি। তার আগে তোর আব্বুকে তোর মামুকে বলতে হবে। হৃদিতা তার মাকে জড়িয়ে ধরে বলে উঠলো, আমার বেস্ট মা। অপরদিকে যাদের দেখলে মাথায় রক্ত উঠে যায় তাদের সঙ্গে যে এইভাবে দেখা হয়ে যাবে সেটা স্বপ্নেও কল্পনা করিনি। কিন্তু হৃদিতা আমাকে জড়িয়ে ধরলো কেন? ও নিশ্চয়ই আমাকে ভালোবেসে ফেলেছে। কথায় আছে না, দূরত্ব ভালোবাসা বাড়ে, সে জো হয়েছে হৃদিতার। আগে তো তার পিছনে লেগেই থাকতাম, তখন তো আমাকে ভালোবাসেনি। আজ তার ভুল বুঝে অন্যায় করেছে এবং অনুশোচনা থেকে হয়তো আমার জন্য ভালোবাসা জন্মেছে। যাই হোক, তাকে নিয়ে ভাবার মতো সময় আমার কাছে নেই। গ্রামবাসীর সামনে আমাকে যে অপমান অপদস্থ করেছে সেটা তো আমি কখনোই ভুলবো না। আর না ক্ষমা করার তো প্রশ্নই আসে না। তবে একটা বিষয়ে মাথা কাজ করছে না, আঙ্কেলের সঙ্গে হৃদিতাদের কি সম্পর্ক হতে পারে সেটা তো বুঝতে পারছি না। এসব ভেবে আমার কোনো কাজ নেই, যেটা খুশি তা হোক, আমার কি। বাসায় এসে আনমনে ভাবছি, এর মধ্যে পাশে থাকা ফোনটা ক্রিং ক্রিং করে বেজে উঠলো। ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে লক্ষ্য করতে আরোহী নামটা ভেসে উঠলো। দেরি না করে ফোনটা রিসিভ করলাম, উচ্চস্বরে বললাম, হ্যাঁ বল। আরোহী বলল, কি ব্যাপার, রেগে আছিস মনে হয়? আমি বললাম, আজ আমার মন মেজাজ দুইটাই খারাপ। আরোহী বলল, বিষয়টি কি জানতে পারি? আমি বললাম, তোকে একটু পর বলছি, এখন ফোনটা রাখ। আরোহী বলল, আচ্ছা ঠিক আছে, পরে কথা বলবো না, রাখি তাহলে। আরোহী এই বলে লাইনটা কেটে দিল। তারপরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে যাব এমন সময় দরজায় কে জানি অবিরাম কলিং বেল বাজিয়েই যাচ্ছে। বেশ রেগে মেগে দরজার কাছে গিয়ে বললাম, কে? ওপাশ থেকে কোনো রেসপন্স না পায় দরজা খুলে সামনে তাকাতেই আমার চোখ যেন কপালে উঠে গেল। কাকাই কাকিমা, তানিশার কুলে একটা আবার ছোট বাচ্চা। তাদের দেখে আমি যেন বাকশক্তি হারিয়ে ফেললাম এমন অবস্থা। বেশ নিজেকে সামলে নিয়ে বললাম, কাকাই কাকিমা তোমরা কেমন আছো? এই কথা বলতে দেরি, কিন্তু কাকিমা আমাকে থাপ্পড় মারতে দেরি হলো না। থাপ্পড়ে ভেবাচেকা খেয়ে কাকিমাকে বললাম, কাকিমা আমাকে মারতে পারলে? কাকিমা বলল, তুই এত পাষাণ কিভাবে হতে পেরেছিস বলতো? ওইদিকে আমি দিনরাত কান্নাকাটি করে মরে যাচ্ছি, আর তুই এদিকে আমাদের কথা ভুলেই গেছিস, কখনো ফোনটাও তো দিতি না। তোর কেন এত জিদ বলতো? কাকিমার কথা শুনে আমি নিশ্চুপ হয়ে রইলাম। তারপর কাকা বলল, বাবা তোকে আমরা ছেলের মতোই লালন পালন করেছি, কখনো কোনো কিছুর অভাব বুঝতে দেইনি। তানিশাকে যা দিয়েছি তার থেকে তোকে একটু সবকিছুতেই বেশি দিবার চেষ্টা করেছি। তুই কিনা আমাদেরকে এভাবে ভুলে গেছিস? কখনো তো আমাদের ফোনও করে বলিসনি, কাকাই তুমি কেমন আছো? কি বলেছিস কখনো? তা কেন করবি? তুই তো আমাদেরকে আপনই ভাবিস নাই। আজ যদি হৃদিতার বাবা আমাদের ফোন করে না জানাতো তাহলে হয়তো তোকে খুঁজেই পেতাম নাই। আমি মাথা নিচু করে বললাম, সরি কাকাই, আমার ভুল হয়েছে। কাকা বলল, আসলে আমরা তোকে ভালোবাসলে কি হবে, তুই তো আমাদেরকে ভালোবাসিস না, আপনও ভাবিস না। কাকাই কথাগুলো বলার মাঝে কাকিমা বলে উঠলো, হ্যাঁ তুমি ঠিকই বলেছো। ও যদি আমাদেরকে আপন ভাবতো তাহলে ঠিকই আমাদের কথা ভেবে বাড়ি গিয়ে না থাকলেও অন্তত দেখাটা করতো। তাছাড়া আমাদের কথা মনে রেখেই বা কি হবে? এখন তো ওর ছোট বোন নেই, অনেক বড় হয়ে গেছে, বাড়ি গাড়ি সবকিছুই হয়েছে তার। এখন কাকাই কাকিমা না থাকলেই বা কি, চলো আমরা বরং গ্রামেই চলে যাই। কাকাই বলল, হ্যাঁ সেটাই ভালো হবে, চলো। কাকাই কাকিমা তানিশা চলে যেতে ধরলো, তার আগে আমি দরজার সামনে গিয়ে বললাম, বললেই হলো আমার বাবা মাকে এত সহজে ছেড়ে দিব? ছেলে তো বাবা মার সঙ্গে অভিমান করবে, তাই বলে তার ছেলের সঙ্গে যে বাবা মা অভিমান করবে এটা কিন্তু ঠিক না। তারপর কাকিমা কান্না করে বলল, তুই অভিমান করে এত বছর আমাদের ছেড়ে থাকতে পারলে তো আমরা তোর সঙ্গে অভিমান করে থাকতে পারবো না? আমি বললাম, হয়েছে, আর কান্না করতে হবে না। এই দেখো আমি কান ধরছি, আর কখনো তোমাদের উপর রাগ করে থাকবো না। এবার আমরা সবাই এক বাসাতে একসঙ্গেই থাকবো। আমার কথাগুলো শুনে কাকাই হঠাৎ বলে উঠলো, সম্ভব না। কাকার কথাটা শুনে রীতিমতো অবাক হয়ে কাকাইয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি, আর ভাবছি কাকাই সম্ভব না কেন বললো। কাকাই বলল, এই ইট পাথরের শহরে আমরা একা থাকতে পারবো না রে। তুই তো জানিস আমাদের গ্রাম ছেড়ে আমরা কখনোই আত্মীয় স্বজনদের বাড়িতে বাসায় গিয়ে 2-1 দিনও থাকার চেষ্টা করিনি, তাহলে এখানে থাকবো কেমনে? কাকিমা হেসে বলল, আচ্ছা এসব কথা পরে হবে, এখন তানিশার দিকে একটু তাকাতো। কথা বলার মাঝে তানিশার কথা যেন ভুলে গিয়েছিলাম। কাকিমার কথা মতো তাকাতেই লক্ষ্য করলাম তানিশার কুলের বাচ্চাটি কান্না করছে। তড়িঘড়ি করে কাকিমাকে বলে উঠলাম, কাকিমা তানিশুর কুলে এটা কার বাচ্চা? অনেকটা অবাক হয়ে জিজ্ঞেস করলাম। কাকিমা মন খারাপ করে বলল, তুই চলে যাওয়ার 1 বছর পর তানিশার ভালো একটা বিয়ের সম্বন্ধ আসছিল, তোর কাকাইও আর না করতে পারিনি। তারপর বিয়েটা ধুমধাম করেই হয়ে গেল। সেদিন তোকে ফোনে 1000 বার কল করেছে কিন্তু তোকে পাইনি, হতাশ হয়ে ফোনটা রেখে দিয়েছিলাম সেদিন। আমি বললাম, সরি কাকিমা, আমার ইগো যে তোমাদের এইভাবে কষ্ট দিবে সেটা আমি ভাবিনি। কাকিমা বলল, অনেক হয়েছে, এবার তানিশার কাছে গিয়ে একটু তার অভিমানটা ভাঙ্গা। তুই চলে যাওয়ার পর তানিশাও অনেক কেঁদেছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তোমরা এখন ফ্রেশ হয়ে যাও, আমি বরং পেতনিটার রাগ ভাঙাই। কাকাই বলল, তুই পারিসও বটে। কাকাই কাকিমা হেসে হেসে ফ্রেশ হতে চলে গেল। আর এদিকে আমি তানিশার সামনে গিয়ে বললাম, কিরে পেতনি, বিয়ে করে ফেলেছিস তাহলে? তানিশা রেগে বলল, হ্যাঁ তো। আমি বললাম, আমার উপর রাগ করে আছিস মনে হয়।
তানিশা বলল, এখন কেন কথা বলছিস? আমাকে তো ভুলেই গেছিস তুই। ভুলেই থাক, আর কথা বলতে হবে না আমার সঙ্গে। আমি বললাম, সরি রে, আমার চলে আসাতে যে তোদের উপর এতটা প্রভাব পড়বে সেটা আমি ভাবিনি। তাছাড়া তুই তো জানিস আমার আবার ইগো একটু বেশি, সে থেকে মনোভাব নিয়ে ফেলেছিলাম তোদের ওখানে আর যাবই না। তানিশা বলল, অতীতে যা কিছু হয়েছে সেটা দুর্ঘটনা ভেবে ভুলে যা এবং তোর লাইফটা গুছিয়ে দিতে পারবে এমন কাউকে ঘরে নিয়ে আসোই। আমি বললাম, কথাটা মন্দ বলিসনি, কিন্তু আমার ভালো লাগার মতো কাউকে পাচ্ছি না। তানিশা বলল, কেন, হৃদিতার কথা কি ভুলে গেছিস? তাকেই বউ করে ঘরে নে। আমার জানা মতে তুই ওকে অসম্ভব ভালোবাসিস। হঠাৎ তানিশার মুখে হৃদিতা নামটি আসবে তা কখনো আশা করিনি। এমনই হৃদিতার কথা শুনলে পায়ের রক্ত মাথায় উঠে যায়। আর ও বলছে হৃদিতাকে বউ করে ঘরে তুলতে। মেজাজটা নিমিশেই বিগড়ে গেল। তানিশার কথা শুনে আমার মেজাজটা আরো চটে গেল। নিজের রাগটা নিজের মাঝেই চেপে রাখলাম। আমার রাগান্বিত চেহারাটি দেখে তানিশা ভালো করে বুঝতে পারলো তার কথাটি বলা উচিত হয়নি। কিছুক্ষণ চুপ করে থাকার পর তানিশা শান্ত গলায় বলল, দেখ, আগে যা কিছু হয়েছে সেটা ভুলে যা। সেটা তো হৃদিতার তোকে জেনে বুঝে করেনি। তোদের মাঝে দুর্জয় যে মাস্টার প্ল্যান করবে সেটা তো হৃদিতা জানতো না, তাহলে হয়তো তোদের ব্যাপারটা এমন হতো না। আমি বললাম, এখন হৃদিতার কথা না বললেই খুশি হব। তাছাড়া হৃদিতাকে নিয়ে আমার বিন্দুমাত্র আগ্রহ কিংবা অনুভূতি নেই। যেদিন গ্রাম থেকে ঢাকায় আসছি সেদিনই আমার মন থেকে হৃদিতার নামটা একদম মুছে ফেলেছি। এখন চাইলেও সেটা সম্ভব না। আশা করি আমার ব্যাপারটা তুই বুঝতে পেরেছিস। তানিশা বলল, হৃদিতার কাছে সত্যটা যখন প্রকাশিত হয়েছে তখন থেকে তোকে ভালোবাসতে শুরু করেছে। ও তোকে আগে থেকেই পছন্দ করত, কিন্তু তোর প্রপোজাল পাওয়ার পরও রাজি হয়নি। তোকে পরীক্ষা করে দেখছিল কতটুকু ভালোবাসিস তাকে, কিন্তু তোদের ভাগ্যক্রমে রিলেশনটা হওয়ার আগেই ভেঙে চুরমার হয়ে গেল। আমি বললাম, এখন আর এসব বলে কোনো লাভ নেই। আমি হৃদিতাকে সম্পূর্ণভাবে ভুলে গেছি, তার জন্য কোনো অনুভূতি জীবিত রাখিনি, সবগুলোকে মেরে ফেলেছি। নেক্সট টাইম হৃদিতার নামটা আমার সামনে উচ্চারণ না করলেই আমি খুশি হব। তানিশা একটু রাগ দেখিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আর বলবো না। কিন্তু তোর ভাগ্নেকে এই প্রথম দেখলি ওকে কিছু গিফট করবি না? আমি বললাম, এই সেরেছে, ভাগ্নের কথা তো আমি ভুলেই গিয়েছিলাম। চল তো আজ ভাগ্নের জন্য দোকানটাই নিয়ে আসবো। আমার একটা মাত্র ভাগ্নে, তার জন্য অল্প খেলনা দিয়ে কিছুই হবে না। খেলনার পুরো দোকানটাই তার লাগবে। কি মামা, লাগবে তো? আজকের দিনটাতে অনেক ভালো লাগা কাজ করছে, কেননা এত বছর পর কাকাই কাকিমা আর তানিশাকে দেখলাম। এর মধ্যে তানিশার বিয়েও হয়ে গেছে সেটা আমি জানতাম না, কিন্তু আজ তানিশা তার ছেলেকে নিয়ে আমার সামনে আসছে। আল্লাহ রহমতে ইতিমধ্যে মামাও হয়েছি, এর চেয়ে আর খুশির বিষয় কি হতে পারে? একটা সময় তানিশার উপরও রাগ হতো, কিন্তু আজ ভাগ্নিকে সাথে দেখে সেটা নিমিষেই গুলিয়ে ফেলেছি। যাই হোক, এখন আর তাদের উপর কোনো রাগ অভিমান কিছুই নেই, উল্টো তারা আমার উপর রেগে আছে। সেটা আমি সহজেই কন্ট্রোল করে ফেলেছি। এখন বলতে পারেন আমার সম্পূর্ণ একটা পরিবার সংগঠন হয়েছে। কিছুদিন আগেও নিজেকে একাকিত্ব হিসেবে নির্ধারিত করেছি, কিন্তু এখন আর আমি একা নই। এখন আমার পাশে কাকাই কাকিমা, তানিশা ও তার ছেলে নিলয়। বয়স মাত্র 2 বছর হবে হয়তো। সব দিক ভালোই চলছে। কাকায়ের কথা মতো গ্রামে চলে আসলাম, কিন্তু হৃদিতা আমাকে পাবার জন্য একটু বেশি পাগলামি করছে। গ্রামে অনেকদিন পর আসায় বন্ধুদের ভালোবাসা একটু বেড়েই চলেছে। তো কলেজে ফ্রেন্ডের সঙ্গে আড্ডা শেষে চলে আসতে যাব, মাঝ রাস্তায় হৃদিতাকে দেখবো তা কখনো আশা করিনি। তো আমি আমার মতো বাইক চালাচ্ছি, হঠাৎ হৃদিতা আমার বাইকের সামনে এসে হাত বাড়িয়ে দাঁড়ালো। অ্যাক্সিডেন্ট হওয়ার অবস্থা দেখে বাইক দ্রুত ব্রেক করে ফেললাম এবং রেগে গিয়ে বললাম, এই তোমার কি সমস্যা? একটুর জন্য তো আজ বেঁচে গেলে। ভাগ্য ভালো বাইকের ব্রেক সিস্টেমটা ভালো ছিল, নয়তো আজ ওপারে চলে যেতে। হৃদিতা বলল, আমি তো মরতেই চাই। আমি বললাম, মরলে অন্য কোথাও গিয়ে মরো, আমার বাইকের সামনে কেন মরতে যাবে? হৃদিতা বলল, ভালোবাসার মানুষের কাছে মৃত্যুবরণ করার সৌভাগ্য সবার হয় না, তাই তো তোমার বাইকের সামনে দাঁড়ালাম। বাঁচালে কেন, মেরে ফেলতে আমাকে? আমি বললাম, তোমার মাথার তার সব ছুটে গেছে নাকি? ভালো একটা ডাক্তার দেখাও। হৃদিতা বলল, ডাক্তারে কাজ হবে না, তুমি আমার পাশে থাকলেই হবে। আমি বললাম, সামনে থেকে সরে যাও প্লিজ, আমার কিন্তু এখন মন মেজাজ বিগড়ে যাচ্ছে তোমার এসব কথা শুনে। হৃদিতা বলল, এত রাগ দেখাচ্ছ কেন? আমি তো তোমাকে দেখার জন্যই রাস্তায় দাঁড়িয়েছিলাম। আমি বললাম, এসব করার মানে কি? হৃদিতা বলল, এসবের মানে একটাই, আমি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি, কিন্তু তুমি আমাকে মেনে নিচ্ছ না কেন বলো তো? আমি বললাম, কি আমাকে ভালোবেসে ফেলেছ? কথাটা শোনা মাত্রই পাগলের মতো হেসে উঠলাম। আমার এরকম হাসি দেখে হৃদিতা অবাক হয়ে বলল, আমি তো হাসার মতো কোনো কথা বলিনি, তাহলে হাসছো কেন? আমি বললাম, হৃদিতা, আজ থেকে 5 বছর আগে তুমি আমার নামে ইফটিজিং এর নালিশ করেছিলে এবং গ্রামবাসীর বিচার সবাই আমাকে সবার সামনে অপমান অপদস্থ করেছিলে, এমনকি আমাকে জাবেদ কাকার হাতে মারও খাইয়েছিলে, মনে আছে সে কথা? হৃদিতা কিছু না বলে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। আমি বললাম, তুমি হয়তো সেদিনের কথা ভুলতে পারো, কিন্তু আমি ভুলিনি। তোমার মনে যদি আমার জন্য একটু ভালোবাসা কিংবা ভালো লাগা থাকতো, তাহলে কখনো জাবেদ কাকার হাতে বিচার সবাই আমাকে মার খাওয়াইতে না। হৃদিতা আবারও নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। আমি আবারও বললাম, আমাকে যখন সবার সামনে আঘাত করছিল তখন তুমি কি একবারের জন্য বলেছিলে যে যা হবার হয়েছে, আপনারা ওকে মারা বাদ দিন? সেদিন তো একথাও বলনি, আজ কেন বলছো আমাকে ভালোবাসো? ভালোবাসা কখনো অন্যায় করার পর কিংবা অনুশোচনা থেকে জন্ম নেয় না। নেক্সট টাইম আমার সামনে এই ভালোবাসার কোনো কথা বলবা না। একটা সময় হয়তো তোমাকে অনেক ভালোবাসতাম, বর্তমানে তা আর নেই। এখন তোমার মাথা থেকে এসব চিন্তা ঝেড়ে ফেলে দাও। অন্য কোনো ছেলের পেছনে সময় দাও, সে তোমার রূপ দেখে নিমিষেই পটে যাবে। হৃদিতা বলল, এখন এসব বলে আমাকে আর কষ্ট দিও না প্লিজ। 5টা বছর আমি অনুতপ্তের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়েছি, এখন এসব কথা শুনে নিজেকে কেন জানি শেষ করে দিতে মন চাচ্ছে।
আমি বললাম, তোমার এই লোক দেখানো কান্নাটা এবার বন্ধ করো। বুঝতে পারছি না তুমি কেন আমার পিছনে লেগে আছো। তুমি চাইলে শত শত ছেলে তোমার পিছনে লাইন পড়ে যাবে, আমাকে কেন বিরক্ত করছো? রিদিতা কান্না করতে করতে বলল, তোমার মনে আমাকে একবার জায়গা দিয়ে দেখো না প্লিজ। আমি বললাম, এখন আর সম্ভব না, এখন আমার সামনে থেকে সরে যাও নয়তো। রিদিতা বলল, না সরবো না। এই বলে রিদিতা আমার বাইকের সামনে দাঁড়ালো। আমি বললাম, এখন কিন্তু সত্যি আমার মন মেজাজ খারাপ হচ্ছে, সরে যাও বলছি। রিদিতা অনেকটা জিদ ধরে বলল, না সরবো না। আমি অনেকটা রেগে বললাম, সরবে না? রিদিতা বলল, না। বলতেই রিদিতার গালে ঠাস করে থাপ্পড় মেরে দিলাম। রিদিতা থাপ্পড় খেয়ে অসহায়দের মতো আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেদিকে ভ্রুক্ষেপ না করে বাইক স্টার্ট দিয়ে সেখান থেকে চলে আসলাম। এইদিকে রিদিতাকে থাপ্পড় মেরে কেন জানি একটা খারাপ লাগা কাজ করছে। কাজটা কি ঠিক করলাম? যা করেছি একদম ঠিক করেছি। ও একটু বেশি বিরক্ত করছিল। আজকে যে থাপ্পড়টা দিয়েছি আমার সামনে আর আসবে না। আনমনে এসব কথা ভেবে যাচ্ছি, হঠাৎ কাকিমা চিৎকার মেরে আমার নাম ধরে ডেকে উঠলো। কাকিমার চিৎকার শুনে দ্রুত নিচে নেমে কাকিমাকে বললাম, কাকিমা আমাকে এভাবে ডাকছো কেন? কাকিমা ভয়ে ভয়ে বলল, বাবা একটা অঘটন ঘটে গেছে। বললাম, কি অঘটন ঘটে গেছে? কাকিমা ভয়ে চুপসে গিয়ে বলল, শফিকের মেয়ে রিদিতা কিছুক্ষণ আগে বিষ খেয়ে ফেলেছে। কাকিমার কথা শোনা মাত্র পায়ের নিচে মাটি যেন সরে গেল। রিদিতা এইভাবে নিজেকে শেষ করতে পারে না। যদি ওর কিছু হয়ে যায় তাহলে নিজেকে কিভাবে ক্ষমা করব? না না, রিদিতা বিষ খেতে পারে না। কাকিমা হয়তো ভুল শুনেছে। কাপা কাপা সুরে কাকিমাকে বললাম, কাকিমা তুমি যেটা বলছো সেটা হয়তো ভুল শুনেছো নিশ্চয়ই। কাকিমা আমার উপর একটু রেগে গিয়ে বলল, এই তোর কি মাথা ঠিক আছে? পুরো এলাকাবাসী কথাটি জানাজানি হয়েছে, আর তুই বলছিস আমি ভুল শুনছি? বিশ্বাস না হলে রিদিতার বাড়িতে গিয়ে খবর নিয়ে দেখ, তাহলেই সঠিক বুঝতে পারবি ভুল না সঠিক। আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। কাকিমা আবার বলল, সত্যি যদি রিদিতার কিছু হয়ে যায় তাহলে তার বাবা মা কেমনে বাঁচবে? কেন যে বিষ খেতে গেল? আল্লাহ একবারের মতো মেয়েটাকে বাঁচিয়ে দাও। আমি বললাম, কাকিমা রিদিতা আমার জন্য বিষ খেয়ে ফেলেছে। মুখ ফুসকে কথাটি বলে ফেললাম। তারপর কাকিমা বলল, কি রিদিতা তোর জন্য বিষ খেয়েছে? এই ছেলে, বিষ খাওয়ার মানেটা কি বুঝিস? ও তোর জন্য কেন বিষ খেতে যাবে? তারপর আমি বললাম, শুনো তাহলে। বেশ সকালের থাপ্পড় মারার ঘটনাটি বলে ফেললাম। কাকিমা আমার কথা শুনে মাথায় হাত রেখে বলল, এ কি বলছিস? এখন তো দেখছি এর সম্পূর্ণ দোষ তোর হবে। রিদিতা যদি সুইসাইড নোটে তোর নামটি উল্লেখ করে রাখে তাহলে তো হিতের বিপরীত হতে পারে। কাকিমার সঙ্গে এসব কথা বলতেই হঠাৎ শফিক সাহেব কান্না করে আমাদের বাসায় এসে বলল, বাবা তুমি আমার মেয়ের জীবনটাকে বাঁচাও প্লিজ। আমি বললাম, আমি আপনার মেয়ের জীবন কিভাবে বাঁচাবো? শফিক সাহেব বলল, তুমি জলদি আমার সঙ্গে হাসপাতালে চলো, তাহলে বুঝতে পারবে। আমি বললাম, হ্যাঁ চলুন। তারপর রিদিতার বাবার সঙ্গে হাসপাতালে চলে গেলাম। রিদিতাকে যে রুমে রাখা হয়েছে সে রুমে যেতে কান্নাকাতির আওয়াজ হৃদয়ে যেন রক্তক্ষরণ হতে লাগলো। মনে মনে হাজারবার আল্লাহর কাছে রিদিতার সুস্থতা কামনা করতে লাগলাম। এসব ভেবে দরজার সামনে গিয়ে দাঁড়াতেই ডাক্তার আমাকে দেখে বলল, আপনার নাম কি রনি? আমি বললাম, হ্যাঁ। ডাক্তার বলল, কি একটা মুশকিল বলেন তো? রোগী তো আপনাকে ছাড়া কোনো ট্রিটমেন্টই করতে দিচ্ছে না। তার একটা কথা, আপনাকে না দেখে সে কোনো ট্রিটমেন্ট নিবে না, দরকার পড়লে মরে যাবে, তারপরও সে কোনো ট্রিটমেন্ট নিবে না। বলেন তো এ সময় কি তার এরকম জিত মানায়? এরকম করলে তো মরেই যাবে, তা হতে দেওয়া যাবে না। ডাক্তার আপনি চলুন, রিদিতাকে আমি বুঝিয়ে বলছি। ডাক্তার বলল, হ্যাঁ চলুন। তারপর কেবিনে গিয়ে লক্ষ্য করলাম ডাক্তার রিদিতাকে মেডিসিন দিতে যাচ্ছে, কিন্তু ডাক্তারের দেওয়া মেডিসিন গুলো বারবার হাত থেকে সরিয়ে দিচ্ছে রিদিতা। এই দৃশ্য দেখে দ্রুত রিদিতার হাত চেপে ধরে বললাম, রিদিতা প্লিজ একবার পাগলামিটা বন্ধ করো। রিদিতা বলল, ওহ তুমি তাহলে আসছো এখন? আমার বাঁচা মরা সব তোমার হাতে। বলো তুমি কি আমাকে চাও নাকি আমার লাশটা চাও? কোনটা চাও বলো। আমি কোনো কিছু না ভেবেই বললাম, আমি তোমাকে চাই, তোমার লাশ নই। রিদিতা আমার কথা শুনে শুকনো একটা হাসি দিয়ে ডাক্তারকে বলল, ডাক্তার এখন আপনার ট্রিটমেন্ট শুরু করতে পারেন। তারপর রিদিতাকে কেবিনে রেখে ডাক্তার বাহিরে যেতে বলল। রিদিতার বাবা মা বাহিরে চলে আসলো, তাদের সঙ্গে আমিও বের হলাম। এইদিকে রিদিতার বাবা মা অবিরাম কান্নাকাটি করেই চলেছে। নিজের কাছে কেমন জানি অপরাধবোধ কাজ করছে। রিদিতা এমনিতে আমার জন্য পাগল ছিল। আজ সকালে ওকে ওসব কথা না বললে হয়তো এমনটা হতো না। সবটাই হয়েছে আমার জন্য। এখন রিদিতার বাবা মার সামনে দাঁড়িয়ে কি বলবো সে ভাষা যেন হারিয়ে ফেলেছি। নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। কোনো কথা না বলে দাঁড়িয়ে আছি। হঠাৎ রিদিতার মা আমার সামনে এসে বলতে লাগলো, বাবা আমার মেয়েটা তিলে তিলে যে শেষ হয়ে যাচ্ছে সেটা আমরা তার বাবা মা হয়ে কিভাবে সহ্য করব বলো তো? আমি তার কোনো কথার উত্তর দিতে পারলাম না। তারপর তিনি আবার বললেন, বাবা তুমি হয়তো জানো না আমার মেয়েটা রোজ রাতে তোমার জন্য কান্না করে। যদি কখনো তার রুমে হুট করে যেতাম তখন রিদিতার কান্না করার বিষয়টা খুব সহজেই ধরে ফেলতাম। তখন আমার মেয়েটাকে বোঝাতাম যা হবার তা তো হয়েছেই, সেটা এখন দুর্ঘটনা মনে করে সব ভুলে যা। কিন্তু ও সব কিছুই ভুলতে পারেনি। যখন তোমাকে আমার ভাতিজি মিথিলার বিয়েতে সপরিবারে দেখলাম তখন একটা কথা ভেবে আনন্দিত হয়েছিলাম। ভেবেছিলাম তোমার দেখা যখন মিলেই গেছে এখন আমার মেয়ে আর কোনো কিছু ভেবে কষ্ট পাবে না। কিন্তু ও যখন তোমার ইগোটা দেখলো তখন থেকেই তার পাগলামিটা বেড়েই চলেছে। আজ যে বিষ খেয়ে ফেলবে তা আমরা কখনো দুঃস্বপ্নেও কল্পনা করতে পারিনি। তার কথাগুলো শুনে আমি কিছু না বলে আবারও নিশ্চুপ হয়ে রইলাম। রিদিতার মা আমাকে জিজ্ঞেস করে বলল, বাবা তুমি কি আমার মেয়েটাকে ভালোবাসতে পারবে না? রিদিতার মার কথা শুনে এই মুহূর্তে কি বলবো, আমার ভাষা যেন একদম হারিয়ে ফেলেছি এরকম অবস্থা। আমার নিশ্চুপ থাকা দেখে রিদিতার বাবা বলল, থাক না রিদিতার মা, বাদ দাও এসব কথা। রিদিতার মা বলল, তুমি চুপ করো, তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। আজ মেয়েটা বিষ খেয়েছে, কাল যদি আমাদের অগোচরে কোনোভাবে সুইসাইড করার চেষ্টা করে তখন তাকে কিভাবে ফিরাবো? রিদিতার মার এরকম কথা শুনে শফিক সাহেব একটু চুপ হয়ে গেলেন।
তারপর হৃদিতার মা জিজ্ঞাসা দৃষ্টিতে বলল, বাবা তুমি এখন বললো আমার মেয়েটাকে কি আপন করে নিতে পারবে না? আমি বললাম, আন্টি আমি আসলে। এটুকু বলতেই কাকিমা আর তানিশা এসে বলল, হৃদিতার কি অবস্থা? হৃদিতার মা বলল, ট্রিটমেন্ট চলছে এখনো। হৃদিতার মা কাকিমাকে অনুরোধ করে বলল, ভাবি আপনাকে একটা অনুরোধ করবো, রাখবেন? কাকিমা বলল, হ্যাঁ নিশ্চয়ই রাখবো, আপনি বলুন। তারপর হৃদিতার মা বলল, ভাবি আপনি কি আমার মেয়েটাকে আপনার ছেলের বউ করে ঘরে নিয়ে যেতে পারবেন না? কাকিমা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। হৃদিতার মা আবার বলল, আমি আমার মেয়েটাকে অকালে হারাতে চাই না। দেখুন আজ বিষ খেয়ে ফেলেছে, কাল যদি অন্য কোনো ভাবে সুইসাইড করে তাহলে আমরা ওকে কেমনে বাঁচাবো বলুন? হৃদিতার মার কথা শুনে কাকিমা কি জবাব দিবেন তার ভাষা হারিয়ে ফেলেছেন। হৃদিতার মা আবার বলল, ভাবি প্লিজ আপনি চুপ করে থাকবেন না, আপনি একবার আমার মনের অবস্থা বোঝার চেষ্টা করুন। আপনি যদি একবার রনিকে বুঝিয়ে বলেন তো ও নিশ্চয়ই আপনার কথা রাখবে। কাকিমা বলল, আচ্ছা ঠিক আছে, হৃদিতাকে আমার ঘরে বউ করে নিয়ে যাব, তার আগে হৃদিতা তো সুস্থ হোক। হৃদিতার মা বলল, ভাবি আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব? কাকিমা বলল, একই বলছেন ভাবি? হৃদিতা মামি তো দেখতে শুনতে আলহামদুলিল্লাহ ভালোই, তাছাড়া রনিও তো ওকে ভালোবাসতো। তাদের মাঝে একটা দুর্ঘটনায় সব শেষ হয়ে গেছে। আমি বিষয়টি দেখছি, আপনি টেনশন করিয়েন না প্লিজ। আজ এমন একটা পরিস্থিতি আমাকে মোকাবেলা করতে হবে তার দুঃস্বপ্নেও কখনো কল্পনা করিনি, কিন্তু সেটার মোকাবেলা আজ করতে হচ্ছে। হৃদিতা যে আমাকে এতটা ভালোবাসতো তা আগে কখনো বিশ্বাস করতাম না। ভাবতাম আমার চোখের সামনে যেসব করছে সেটা অভিনয় মাত্র, কিন্তু আজ যেটা করলো সেটা তো অভিনয় হতে পারে না। নিজের জীবন থেকে তো মূল্যবান অন্য কিছু হতে পারে না। হৃদিতা আমার জন্য জীবন দিতেও রাজি। অতীতের যা কিছু হয়েছে সেটা এখন ভেবে থাকা যাবে না। হিতে বিপরীত কিছু হতে পারে, তার থেকে হৃদিতাকে মেনে নেওয়াই উত্তম। এসব আনমনে ভেবে যাচ্ছি, হঠাৎ কাঁধে কারো স্পর্শে পিছন ফিরে লক্ষ্য করলাম কাকিমা। কাকিমা বলল, বাবা হৃদিতাকে মেনে নে, মেয়েটা তোকে সত্যিই ভালোবাসে। তার বাবা মার দিকে একবার তাকিয়ে দেখ, তারা আজ খুব অসহায় তাদের মেয়ের জন্য। এমন অবস্থায় তাদের কথা ফিরানো উচিত হবে না। আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। কাকিমা আবার বলল, বাবা এই অবস্থায় আর রাগ করে থাকিস না, হৃদিতাকে মেনে নে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তোমাদের যা ভালো মনে হবে তাই করো, এতে আমার কোনো দ্বিমত নেই। এসব আলোচনা করতেই ওপাশ থেকে হঠাৎ হৃদিতার বাবার কান্নার আওয়াজ শোনা মাত্র কাকিমা আর আমি দ্রুত হৃদিতার কেবিনে গিয়ে যা দেখলাম, হৃদিতার বাবা কান্না করে বলল, ডাক্তার হৃদিতার চোখ বন্ধ করে আছে কেন? ডাক্তার বলল, আপনি কান্না করছেন কেন? আপনার মেয়েকে মেডিসিন দেওয়া হচ্ছে, এখন ঘুমোচ্ছে, দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। হৃদিতার বাবা বলল, ডাক্তার আমার মেয়ে ভালো হবে তো? ডাক্তার বলল, সঠিক সময়ে যদি আপনার মেয়েকে এখানে না আনতে পারতেন তাহলে হয়তো আমাদের কিছু করার ছিল না। ভাগ্যিস আপনার মেয়ে এবারের যাত্রায় বেঁচে গেল। নেক্সট টাইম যেন এরকম সুইসাইড না করতে পারে সেদিকে খেয়াল রাখবেন। হৃদিতার বাবা বলল, হ্যাঁ অবশ্যই রাখবো। হৃদিতা সুস্থ হবার একদিন পরেই কাকিমা বলল, বাবা আজকে কিন্তু হৃদিতার গায়ে হলুদ দিতে যাচ্ছি, তোর সব ফ্রেন্ডদের ইনভাইট কর গিয়ে। কাকিমার কথা শুনে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। আজ কেন জানি ইগোর কাছে হেরে গেলাম। হৃদিতাকে তো আমি সহ্যই করতে পারি না, তাকে কেমনে বউ বানাবো? এইদিকে কাকিমা আর হৃদিতার বাবা মা তারা আমাকে এমন অবস্থায় দেখে ফেলেছে যে অবস্থায় না করব সেটারও উপায় নেই, ইচ্ছা বলিদান দিতে হচ্ছে। আজ যদি কোনোভাবে এই বিয়েটা ভাঙতে পারতাম তাহলে হয়তো একটু শান্তি পেতাম। হৃদিতা কেন বিষ খেতে গেল? তারপর আর কি, ইচ্ছা না থাকার পরেও হৃদিতাকে বিয়ে করতে হলো। বাসর ঘরের দরজা খুলে রুমে প্রবেশ করতে হৃদিতা খাট থেকে নেমে সালাম করতে আসবে এমন সময় বলে উঠলাম, ওখানেই দাঁড়াও, তোমাকে বিয়ে করছি ঠিকই, কিন্তু আমার ইচ্ছা মতো করিনি। তুমি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করেছো, তার জন্য আমাকে এই বিয়েতে মত দিতে হয়েছে, নয়তো কখনো তোমার চেহারা পর্যন্ত দেখতাম না। হৃদিতা আমার কথা শুনে ছলছল চোখে তাকিয়ে কিছুটা বলতে যাবে, হঠাৎ কাচের গ্লাস ভাঙার শব্দে ধরপড়িয়ে ঘুম থেকে উঠলাম। লক্ষ্য করলাম নিলয় আমার রুমের জল সহ গ্লাসটা ফেলে দিয়েছে এবং ননস্টপ কান্না করেই যাচ্ছে। তারপর তানিশাকে একবার ডাক দেওয়া মাত্র ও চলে আসলো আর এসেই বলতে লাগলো, এই ছেলেকে নিয়ে আমার হয়েছে যত জ্বালা, কখন থেকে খুঁজছি আর দুষ্টটা মামার রুমে এসে পালিয়েছে। তানিশা এসব কথা বলছে, তারপর আমি হঠাৎ বলে উঠলাম, হৃদিতা কি বিষ খেয়েছে? তানিশা আমার কথা শোনা মাত্রই চোখগুলো বড় বড় করে বলল, এই তোর মাথা ঠিক আছে তো? এই দুপুরবেলা কি সব আবল তাবল বকছিস? স্বাভাবিক হয়ে বললাম, ইয়ে মানে হৃদিতা বিষ খায়নি? তানিশা বলল, না হৃদিতা তো কোনো বিষ টিষ খায়নি। আমার মনে হয় এই দুপুরবেলা তুই কোনো বাজে স্বপ্ন দেখছিস আর এখন সেটা নিয়ে বাস্তবে মিলাতে চাচ্ছিস। আমি অবাক হয়ে বললাম, তার মানে এতক্ষণ স্বপ্নই দেখছিলাম? তানিশা বলল, হ্যাঁ স্বপ্নই দেখছিলি, তোর চোখগুলো দেখে মনে হচ্ছে তোর ঘুম এখনো পরিপূর্ণ হয়নি, যা ফ্রেশ হয়ে নে। তানিশা এই বলে নিলয়কে নিয়ে চলে গেল। এদিকে আমি যেন বাকরুদ্ধ হয়ে গেলাম। তার মানে হৃদিতা কোনো বিষ খায়নি, এতক্ষণ ঘুমে এসব আবল তাবল স্বপ্ন দেখছিলাম। তাছাড়া আমার তো আজ অফিসের মিটিং এ কথা ছিল, কিন্তু আমি ঘুমাচ্ছিলাম কেন? এসব ভাবতেই পাশে রাখা ফোনটা মেসেজের টুনে বেজে উঠলো। তড়িঘড়ি করে মেসেজের দিকে তাকাতেই আরোহীর ফেসবুক আইডি ভেসে উঠলো। এই সেরেছে, ফেসবুকে আরোহীর সঙ্গে চ্যাট করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম সেটা খেয়ালই নেই। আর এইদিকে আরোহী মেসেজের রিপ্লাই না পেয়ে 1000টা টেক্সট পাঠিয়েছে। তড়িঘড়ি করে ফোনটা হাতে নিয়ে ছাদে চলে আসলাম। আরোহীর ফোনে কল দেওয়া মাত্র রিসিভ করে বলতে লাগলো, তোর খুব ভাব বেড়ে গেছে তাই না? কখন থেকে তোকে মেসেজ সেন্ড করছি, রিপ্লাই দিচ্ছিলি না কেন? আমি বললাম, আরে রাগ করছিস কেন? আমি তোর সঙ্গে চ্যাটিং করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম, খেয়ালই ছিল না। আরোহী বলল, বুঝি বুঝি সবই বুঝি।
আজ যদি আমি তোর গার্লফ্রেন্ড হতাম তাহলে তো আমাকে এভাবে এড়িয়ে চলতে পারতি না। এখন নিশ্চয়ই ফেসবুকে কোনো একটা গার্লফ্রেন্ড পেয়ে গিয়েছিস, আর আমার সঙ্গে কথা বলে কি লাভ? আমি বললাম তোকে আমার গার্লফ্রেন্ড না বউ বানাতে চাই, বউ হবে আমার। ফাজলামো করে আরোহীকে বলে ফেললাম। আরোহী বলল, দূর, ফাজলামি করিস না তো। আমি বললাম, তুই যদি চাস আমি তাহলে কাকিমাকে বলে আঙ্কেলের কাছে বিষয়টা বলতে পারি। আরোহী রেগে বলল, তুই কি আজ পাগল হয়ে গেছিস? কিসব আবুল তাবুল বকছিস? আমি আরোহীকে বললাম, যা বলছি সব সত্যি বলছি, তুই আমার বউ হবি কিনা সেটাই বল। আরোহীকে আরো রাগান্বিত করার জন্য কথাগুলো বললাম। আরোহী বলল, ঘুম থেকে উঠে এসব কি আবুল তাবুল বলছিস? আমি তো ফান করে গার্লফ্রেন্ড হবার কথাটা বললাম, আর তুই এসব কি বকছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বললাম, আমি দেখতে খারাপ না, আর না নেশা করি যে আমাকে তোর যোগ্য বলে মনে হয় না। আরোহী বলল, তার মানে তুই আমাকে এতদিন বন্ধুর চোখে দেখিসনি, নিশ্চয়ই খারাপ চোখে দেখেছিস। আমি মনে মনে বললাম, এই রে, আরোহীর সঙ্গে ফাজলামোটা মনে হয় একটু বেশি বেশি হয়ে গেল, ভীষণ খেপে গেছে। না, এবার বলে দিই বিষয়টা ফাজলামো করেছি, নয়তো ভুল বুঝবে। ইতিমধ্যে ভুল বুঝে ফেলেছে। আমি বললাম, আরে রাগ করছিস কেন? আমি তো এতক্ষণ তোর সঙ্গে ফান করছিলাম, মুড ভালো করার জন্য আমি তোর সঙ্গে এভাবে ফান করলাম। আরোহী বলল, চুপ, আরেকটা কথাও তুই বলবি না। এতদিন ভেবেছিলাম তুই আমাকে নিশ্চয়ই ভালো চোখে দেখিস, কিন্তু আজ বুঝতে পারলাম আমি তোকে বন্ধু ভাবলেও তুই আমাকে অন্য কিছু ভাবতি। ছি, আজ তোর আসল রূপটা পেয়ে গেলাম। শুরুতে যেমন ছেলেদের ঘৃণা করতাম, এখন তাই করব। আমি বললাম, আরোহী তুই কিন্তু আমাকে ভুল ভাবছিস, আমি তোর সঙ্গে একটু ফান করেছি। এতে যে তুই এরকম রেগে যাবি সেটা জানলে কখনো তোর সঙ্গে এমন ফান করতাম না। ভুল বুঝিস না প্লিজ আমাকে। আরোহী বলল, তোর সঙ্গে বন্ধুত্ব করাটাই আমার ভুল হয়েছে। তোর মনে যদি আমাকে নিয়ে ফিলিংস নাই থাকতো তাহলে এসব কথা বলতি না। আমি বললাম, সরি, ভুল হয়েছে আমার, এরকম ফাজলামো আর করব না। আরোহী রেগে বলল, তোর সঙ্গে আর বন্ধুত্বই রাখবো না, ফোন রাখ, আর কখনো আমাকে ফোন দেওয়ার চেষ্টা করবি না। আমি বললাম, এখন যদি ফোনটা রাখিস নেক্সট টাইম কিন্তু আমাকে আজীবনের জন্য হারাবি। তারপর আরোহী ধেত বলে ফোনটা কেটে দিল। আরোহীর সঙ্গে ফান করতে যে ও এভাবে রেগে যাবে তা কখনো কল্পনাও করিনি। যাই হোক, রাগ কি শুধু ওর একার আছে নাকি? বললাম না কথা, দেখি কে আগে ফোন দেয়। ধুর, আজ ঘুমটাই কাল হয়ে দাঁড়িয়েছে। বিকালে বন্ধুদের সঙ্গে কলেজ মাঠে আড্ডা দিয়ে রাতে বাসায় ফিরলাম। ফ্রেশ হয়ে টেবিলে খেতে বসেছি। এর মধ্যে কাকিমা বলে উঠলো, রিদিদার বাবা বিয়ের সম্বন্ধ নিয়ে আসছিল। আমি এলোমেলো ভাত মুখে দিয়ে বললাম, কার জন্য? কাকিমা বলল, এমন ভাবে বলছিস তুই ছাড়া যেন আমার আরো কয়েকটা ছেলে আছে। তানিশা দাঁত চেপে বলে উঠলো, এই গাদা, বিয়ে শাদী কি করতে হবে না? সারা জীবন কি এভাবেই চলবে? আমি বললাম, ও তার মানে আমার বিয়ের কথা বলছিস? তানিশা বলল, এত অবাক হওয়ার কি আছে, বিয়ে শাদী করবি না? আমি বললাম, প্রজন্ম বাড়ানোর জন্য নয় বিয়েটা করলাম, কিন্তু রিদিতার বাবা কেন আমাদের বাসায় তার মেয়ের বিয়ের সম্বন্ধ নিয়ে আসবে? তার মেয়েকে তো আমার বউ হিসেবে গ্রহণ করব না। বিয়ে যদি করতেই হয় তাহলে অন্য কাউকে করব, তবুও শফিক সাহেবের মেয়ে রিদিতাকে নয়। কথাটি যেন তোমাদের মনে থাকে। এই বলে টেবিল থেকে খাওয়া বাদ দিয়ে রুমে চলে আসলাম। ধ্যাত, মেজাজটাই খারাপ করে দিল। এমনিতেই আজ বাজে একটা দুঃস্বপ্ন দেখলাম, তার মধ্যে রিদিতার বাবা আজ সত্যি সত্যি বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছিল। তার মানে দুপুরে যে স্বপ্নটি দেখলাম তার কিছু অংশ মিলে যাচ্ছে। স্বপ্নের মধ্যে যদি রিদিতা ইমোশনাল ব্ল্যাকমেল করে তখন তো বাধ্য হয়ে তাকে বিয়ে করতেই হবে। না না, সেটা কোনোভাবেই সম্ভব না। চেয়ারে বসে আনমনে ভাবছি, এর মধ্যে কাকিমা এসে বিনয়ের সুরে বলল, বাবা, রাগ কিন্তু শয়তানের ভাই। আজ হয়তো তোর রাগ প্রাধান্য দিয়ে অন্য কাউকে বিয়ে করবি বুঝলাম, কিন্তু রিদিতার কি হবে বল? আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর কাকিমা বলল, রিদিতাকে বৌমা হিসেবে আমার অনেক পছন্দ হয়েছে। তুই যদি এই বিয়েতে মত না দিস তাহলে আমি ভেবে নিব আমার পছন্দের তোর কাছে কোনো মূল্য নেই। আমি বললাম, কাকিমা প্লিজ, রিদিতাকে আমি বিয়ে করতে পারবো না। বিয়ে যদি করতেই হয় এলাকার আরো অনেক মেয়ে আছে, তাদের দেখো, কিন্তু আমার স্ত্রী হিসেবে রিদিতাকে বেছে নিও না প্লিজ। কাকিমা বলল, ও তার মানে আমার পছন্দের তোর কাছে সত্যিই কোনো মূল্য নেই? মূল্য থাকবেই বা কেন? তুই তো আর আমাকে নিজের মা ভাবিস না। যদি তোর নিজের মা হতাম তাহলে তো আমার মুখের উপর না করে দিতে পারতি না। কাকিমার মুখ কালো করে কথাগুলো বলে উঠলো। কাকিমার কথা শুনে আমি তো রীতিমতো অবাক হয়ে গেলাম। কাকিমা এসব কি বলছে? এতদিন যেটা শুনিনি আজ সেটা বলছে। কাকিমা বলল, আচ্ছা ঠিক আছে, তোর পছন্দের যে কাউকে ঘরে আনতে পারিস। আমি তো শুধু তোর কাকিমাই মাত্র, আমার পছন্দের কি বা গুরুত্ব থাকতে পারে? কাকিমা এই বলে মন খারাপ করে চলে যেতে লাগলো। এমন সময় আমি বললাম, মা দাঁড়াও। কাকিমা আমার মুখে মা ডাক শুনে অবাক হয়ে বলে উঠলো, কে তোর মা? আমি তোর মা না। মা হলে অবশ্যই আমার পছন্দের মূল্য দিতি। সমস্যা নাই, আগে যেমন আমাকে কাকিমা ডাকতিস সেই রকম কাকিমাই ডাকিস, আমি তো ওইটারই যোগ্য। তারপর আমি বললাম, তুমি তো আমার মা। মা তো ছেলের সঙ্গে এই মুহূর্তে অভিমান করে চলে যাচ্ছে। তার ছেলে কি এতই বোকা যে তার মায়ের অভিমান না ভাঙিয়ে এখান থেকে চলে যেতে দিবে? কাকিমা বলল, কই, আমি তো কোনো অভিমান করিনি। আমি বললাম, সেই ছোট থেকেই কুলাপিঠে করে মানুষ হয়েছি। যে মানুষটা নিজের সন্তান থাকার পরও আমাকে এত আদর যত্নে বড় করেছেন, তার পছন্দের মূল্য যে আমার কাছে নেই সেটা তাকে কে বললো? হ্যাঁ, আচ্ছা যাই হোক, এখন বলো রিদিতাকে তোমার বৌমা হিসেবে অনেক পছন্দ? কাকিমা বলল, বললেই কি, তুই তো তোর ইগুর কাছে একদম অটুট। আমার পছন্দ হলেই কি বা না হলেই কি, রিদিতাকে তো আর বিয়ে করবি না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি রিদিতার বাবার সঙ্গে কথা বলে দেখতে পারো, আমার কোনো দ্বিমত নেই। আমার কথা শোনা মাত্রই কাকিমা খুশি হয়ে উঠলেন। তারপর বললেন, বাবা তুই সত্যি এই বিয়েতে মত দিয়েছিস? আমার তো বিশ্বাসই হচ্ছে না।
আমি বললাম হ্যাঁ। হাসি মুখে বললেও মন থেকে খারাপ লাগার বিষয়টা কাকিমাকে বুঝতে দিলাম না। কাকিমা বলল, আমি বরং হৃদিতার বাবাকে বলি তুই এই বিয়েতে মত দিয়েছিস। কাকিমা অনেকটা খুশি হয়ে তারপর রুমে চলে গেল। কাকিমা যে আমাকে এত ইমোশনাল ব্ল্যাকমেল করবে তা কখনো কল্পনা করিনি। এই নিশ্চয়ই হৃদিতার কোনো চাল, নয়তো কাকিমা আমাকে এমন ইমোশনাল ফেলতো না। হৃদিতা হয়তো জানতো কাকিমা আমাকে এমন ইমোশনাল চোখে ফেললে না করবো না অবশ্যই। হৃদিতা, তুমি যতই প্ল্যান করে আমার স্ত্রী হবার চেষ্টা করো না কেন, আমি কখনো তোমাকে আমার স্ত্রী হিসেবে মেনেই নিব না। আমার কাছে আসা মানে নিজের কপালে নিজেই দুঃখ বয়ে আনা। দিকে হৃদিতা খুশি হয়ে বলল, মা তানিশাকে এমন ভাবে প্ল্যানিংটা বুঝিয়ে বলেছি, আন্টি যদি সেম ভাবে ওকে এসব বলে ও বিয়েতে রাজি হতে বাধ্য। হৃদিতার মা বলল, তোর মাথায় ভালোই বুদ্ধি আছে দেখছি, আমি তো ভেবে নিয়েছিলাম তুই কোনো সুইসাইড করে বসবি। হৃদিতা বলল, মা আমি জানতাম ও আমার সুইসাইড হবার কথা শুনলে সেটা তার আমল নিত না, উল্টে তার ইগো নিয়েই পড়ে থাকতো। আমার জন্য তার মনে যে ঘৃণা জন্মেছে সেটা আমি শেষ করতে চাই মা। হৃদিতা বলল, মারে সবই বুঝলাম, কিন্তু পরে যদি কোনো সমস্যা হয় তখন? হৃদিতা বলল, সেটা আমি ম্যানেজ করে নিব, টেনশন করো না। আর এইদিকে কাকাই কাকিমা তানিশা তারা অনেক আনন্দ উল্লাসে মেতে আছে। তাদেরকে বুঝতে দিচ্ছি না যে এই বিয়েতে আমি খুশি নই। বেশ পারিবারিক ভাবে সব নিয়ম কানুন মেনে বিয়েটা সম্পূর্ণ হলো। বাড়িতে আজ সবাই আনন্দ উল্লাস করছে, অথচ আমি ছাদে বসে আকাশ দিকে তাকিয়ে আছি। যে মেয়েটা আমাকে গ্রামবাসীর সামনে অপমান অপদস্থ করলো, আজ তাকেই বিয়ে করতে হলো। পরিস্থিতি আমাকে এরকম একটা দিন দেখাবে তা আমি স্বপ্নেও ভাবিনি। ছাদে বসে এসব ভাবছি, এর মধ্যে তানিশা এসে বলতে লাগলো, কি ব্যাপার, বিয়ে করে বউকে ঘরে একা রেখে ছাদে চলে আসলি কেন? আমি বললাম, এমনি রে, ভালো লাগছে না, এখান থেকে যা তো। তানিশা বলল, যাচ্ছি তো, এমন রাগ দেখি কথা বলার কি আছে? মা তোকে খুঁজতে বলেছে দেখে তো আমি এখানে আসছি, এমনি এমনি তো আর আসিনি। আমি বললাম, এখন খুঁজে পেয়েছিস তো, এবার আমাকে একটু একা থাকতে দে প্লিজ। তানিশা কোনো কথা না বলে চলে গেল। ও হয়তো বুঝতে পেরেছে কেন আমি একা থাকতে চাচ্ছি। তাছাড়া তানিশাও খুব ভালো করে জানে এই বিয়েটা শুধুমাত্র কাকিমার মতকে গুরুত্ব দেওয়ার জন্য হৃদিতাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। তো ছাদে এভাবেই কিছুক্ষণ সময় কেটে গেল। ঘড়ির দিকে লক্ষ্য করলাম রাত প্রায় 12টা বেজে গেছে। যেই বাসা থেকে উঠতে যাব এর মধ্যে কাকিমা এসে বলল, কিরে বাপ, আর কতক্ষণ ছাদে বসে থাকবি? এবার তো রুমে যা, হৃদিতা কখন থেকে অপেক্ষায় বসে আছে তোর। আমি বললাম, হ্যাঁ যাচ্ছি। তারপর রুমে গিয়ে দরজাটা একটা থাপ্পড় মারতে ওপাশ থেকে হৃদিতা তড়িঘড়ি করে দরজা খুলে দিল। হৃদিতাকে দেখে কোনো রকমের কথা না বলে খাটে গিয়ে কুলবালিশটা মাঝখানে রেখে চোখ দুটো বন্ধ করে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে হৃদিতা বলল, এই যে হ্যালো, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেন কেন? আমি নিশ্চুপ হয়ে রইলাম। হৃদিতা আবার বলল, আজ না আমাদের বাসর রাত, এ সময় তুমি এভাবে ঘুমিয়ে পড়লে হবে, উঠো প্লিজ। আমি বললাম, এই তোমার সমস্যা কি, আমাকে এভাবে বিরক্ত করছো কেন? হৃদিতা বলল, এইভাবে ঘুমিয়ে পড়লে আমি কার সঙ্গে গল্প করব? তাছাড়া আমাদের বাসর রাত, এই রাতে তো তাড়াতাড়ি ঘুমানো চলবে না। আমি বললাম, এই মেয়ে, তোমার কি ধারণা তোমাকে বিয়ে করে আমি অনেক আনন্দ উল্লাসে মেতে আছি, এরকম ধারণা করেছো নিশ্চয়ই? হৃদিতা নিশ্চুপ হয়ে আছে। তারপর আমি বললাম, একটা কথা ভালো করে শুনে রাখো, এই বিয়েটা আমি করলেও নিজে ইচ্ছাই করিনি, কাকিমার পছন্দের গুরুত্ব দেওয়ার জন্যই তোমাকে বিয়ে করতে হয়েছে। জানি না কাকিমা কেন আমাকে তোমাকে বিয়ে করতে এতটা চাপ দিল, এর মধ্যে নিশ্চয়ই তোমার কোনো হাত অবশ্যই রয়েছে, নয়তো কাকিমা আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতো না। হৃদিতা বলল, অতীতে যা হবার হয়েছেই, এখন এসব মনে রেখে কেন এত কষ্ট পাচ্ছ? আমি বললাম, আমার কি ভাগ্য যে মেয়েটা আমাকে গ্রামবাসীর সামনে ছোট করলো, আজ কিনা সেই আমার স্ত্রী। তুমি কেন আমার লাইফে স্ত্রী হিসেবে আসলে বলো তো? আমি তো তোমাকে কখনো স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না। হৃদিতা কান্না করে বলল, এমনটা বলো না প্লিজ, আমি জেনে শুনে এসব করিনি। আমি বললাম, আসলে তুমি চাইতা যেন এলাকাবাসীর সবার সামনে আমি ছোট হই আর তোমার পিছনে ঘোরাফেরা করা বাদ দিই, এটাই তো ভেবে আমাদের সবার সামনে অপমান অপদস্থ করেছিলে, তাই না? আমার কথা শুনে হৃদিতা শব্দ ছাড়াই চোখের জল ফেলতে লাগলো। সেদিকে লক্ষ্য না করে বললাম, অতীতকেও এত সহজে ভুলবো না এবং তোমাকেও স্ত্রী হিসেবে মেনে নেব না। যতদিন তুমি আমার কাছে থাকবে ততদিন অবহেলিত হয়েই থাকবে এবং আমার ভালোবাসাটা পাবে না। এই বলে পাশের রুমে চলে যেতে ধরবো, এমন সময় হৃদিতা আমার পা জড়িয়ে কান্না করে বলতে লাগলো, তুমি আমাকে এভাবে একা রেখে যেও না প্লিজ, লোকজনেরা জানলে তারা কি ভাববে? আমি মানছি আমার একটা ভুল হয়েছে, তার জন্য তো অনেক কান্না করেছি, ক্ষমা চেয়েছি, তারপরও তোমার কাছে ক্ষমা পাইনি। আজ আমাদের বাসর রাত, এই রাতে অন্তত আমাকে একা রেখে অন্য কোনো রুমে যেও না প্লিজ। আমি বললাম, সামনে থেকে সরে যাও বলছি। হৃদিতা বলল, 5টা বছর অনেক অনুতপ্তের আগুনে পুড়ে ছাই হয়েছি, আজ যদি তোমার ইগোর জন্য আমাকে এভাবে একা ছেড়ে চলে যাও, সে কষ্টটা আমি মেনে নিতে পারবো না। এইদিকে হৃদিতার কান্না দেখে নিজের রাগটা অনেক হালকা হয়ে যাচ্ছে। একটা সময় হৃদিতাকে অনেক ভালোবেসেছি, এখন হয়তো তার জন্য ভালোবাসাটা নেই, কিন্তু তার কান্না কেন জানি সহ্য করতে পারছি না, আমারও খারাপ লাগছে দেখে। তারপর বললাম, আচ্ছা ঠিক আছে, আমি এখানে থাকবো, তবে আমাদের মাঝে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক করবে না। কথাটা বলা মাত্র হৃদিতা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে শব্দ ছাড়াই চোখের জল ছাড়তে লাগলো। হৃদিতার কষ্টটা আরো বাড়ানোর জন্য নিজেকে শক্ত করে বললাম, আর হ্যাঁ, ডিভোর্স নিতে চাইলে আমাকে একটু বললেই হবে, আমি খুব শীঘ্রই দিয়ে দিব। হৃদিতা কান্নামাখা সুরে বলে, আজকে রাতে এসব কথা না বললে কি হয় না? আমার কাছ থেকে প্রতিশোধ নিতে খুব ভালো লাগছে তাই না? আমি বললাম, আমি কারো কাছ থেকে প্রতিশোধ নেই না, উল্টো তারা আমার কষ্টগুলো বুঝতে চায় না। এই বলে খাটে এসে কম্বল গায়ে দিয়ে চোখ বুজে ফেললাম। কিছুক্ষণ পর হৃদিতা আমার পাশেই শুয়ে পড়লো। কিছুটা আমার দিকে এগিয়ে আসতে রেগে বললাম, আমার দিকে এগিয়ে আসছো কেন? তোমার ওইদিকে কি জায়গার অভাব পড়েছে?
রিদিতা বলল, বকা দিচ্ছ কেন? ঠান্ডা লাগছে তো। এই রে, কম্বল তো একটাই দেখছি, এখন আমার কম্বল নিয়ে টানাটানি শুরু করবে। তার থেকে আলমারি থেকে আরেকটা বের করলেই ঝামেলা চুকে যাবে। যে ভাবা সেই কাজ। আলমারি থেকে আরেকটা কম্বল বের করে রিদিতার দিকে এগিয়ে দিয়ে বললাম, এই নাও। রিদিতা বলল, দুই কম্বলের কি দরকার ছিল, একটাই চলতো। আমি বললাম, একটা কম্বল নিয়ে দুইজনের টানাটানি করে ঠান্ডায় জমে যাওয়ার থেকে দুইজনেরটা আলাদা আলাদা থাকাই ভালো। কম্বল হাতে নিয়ে রিদিতা বিড়বিড় করে বলল, আলাদা আলাদা থাকাই ভালো, তাই না? খুব ভাব দেখানো হচ্ছে। আমার সময়টাও আসবে, তখন আমি তোমাকে বুঝাবো। আমি বললাম, বিড়বিড় করে কি বলো? রিদিতা বলল, না কিছু না। তারপর আমি বললাম, ঘুমিয়ে পড়ো। এই বলে মুখ ফিরিয়ে আমিও ঘুমিয়ে পড়লাম। রিদিতা মনে মনে বলে, তোমার ইগোতে আমি জল ঢেলে ছাড়বো। অনেক কষ্ট দিয়েছ আমাকে, আর না, এবার তোমাকে নিজের করে নিবই। তার জন্য কিছুদিন আমাকে তো অবহেলা সহ্য করতেই হবে, সেটা আমি ভালো করেই বুঝে গেছি। রিদিতা মনে মনে এসব কথা ভেবে ঘুমিয়ে পড়লো। মাঝরাতে কখন যে রনিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে রিদিতা নিজেই জানে না। মাঝরাতে বুকে ভারী কিছু অনুভব করলাম। চোখ মেলে নিজের দিকে তাকাতেই চোখ যেন কপালে উঠে গেল। রিদিতা আমাকে এমন ভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছে, এটা হয়তো ঠান্ডা লাগার কারণে আমার সংস্পর্শে এসেছে। এদিকে তার কম্বলটাও ফ্লোরে পড়ে আছে। এই অবস্থায় রিদিতাকে সরিয়েও দিতে পারছি না। কি একটা মুশকিলে পড়লাম। আমি বললাম, এই হ্যালো। রিদিতার কোনো রেসপন্স নেই, উল্টো আরো শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। রিদিতাকে আজ এত কাছ থেকে দেখছি, অথচ আমার মনে তার জন্য কোনো অনুভূতি কিংবা ভালোবাসা নেই। আগে কতই না রিদিতার পিছনে পড়ে থেকেছি, তার কোনো হিসাব নেই। খুব ভালোবাসতাম রিদিতাকে। সেই ভালো লাগার মানুষটা যে আমাকে এইভাবে সবার সামনে ভুল বুঝে ছোট করবে, সেটা ভাবা যায় না। এত কিছুর পরও রিদিতা আমাকে বিয়ে করতে বাধ্য করলো। ও হয়তো ভেবেছে তার সুখটা আমার কাছেই নিহিত। এত সহজে তাকে মেনে নিব না। মনের মাঝে একরাশ রাগ অভিমান নিয়ে রিদিতাকে ঝাঁকিয়ে গর্জন দিয়ে বললাম, এই হ্যালো। রিদিতা আমার গর্জন শুনে ঘুম থেকে তড়িঘড়ি করে উঠে বলল, আমি কি এমন অপরাধ করলাম যে আমার কাঁচা ঘুমটা ভাঙালে? আমি বললাম, আমাকে এরকম ভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছিলে কেন? রিদিতা বলল, অন্য কাউকে তো জড়িয়ে ধরিনি, আমার স্বামীকে জড়িয়ে ধরে রেখেছি। এতে অপরাধের কি আছে? আমি বললাম, কিসের স্বামী? আমি তোমাকে স্ত্রী হিসেবে মেনে নেইনি। রিদিতা একটু দুষ্টুমি করে বলল, তাহলে আমার সঙ্গে বিছানায় থাকছো কেন? আমি বললাম, আমি থাকতে চেয়েছি কই, তুমি তো আমাকে থাকতে বললে। রিদিতা বলল, আমি থাকতে বললাম দেখে থাকতে পারছো, কিন্তু আমাকে মেনে নিতে বলছি সেটা কেন পারছো না? আমি বললাম, এর উত্তরটা তুমিই ভালো জানো। আর হ্যাঁ, তোমার সঙ্গে এক বিছানায় থাকাটা আমার ভুল হয়েছে। যাকে স্ত্রী হিসেবে মেনে নেইনি তার সঙ্গে বিছানায় থাকাটা অন্যায়। আমি বরং পাশের রুমে থাকবো। এই বলে বিছানা ত্যাগ করবো। রিদিতা আমার সামনে দাঁড়িয়ে বলল, কেন আমার সঙ্গে এমন করছো? মানুষ মাত্রই তো ভুল। আমার জায়গায় অন্য কেউ হলে সেও একই কাজ করত। এখন অতীতের কথা ভেবে কেন আমাকে কষ্ট দিচ্ছ বলো তো? আমি বললাম, সামনে থেকে সরে যাও বলছি। রিদিতা বলল, না সরবো না, তুমি এখানেই থাকবে। আমি বলেছি, এখানে থাকবো না তো থাকবো না। এই বলে পাশের রুমে চলে আসলাম। রিদিতা আমাকে আটকানোর অনেক চেষ্টা করছে, কিন্তু আমি তার বাধ্য মানিনি। একই ছাদের নিচে থাকলে হয়তো রিদিতার প্রতি সহজেই দুর্বল হয়ে যেতাম, কিন্তু আমি তো সহজেই দুর্বল হব না। রিদিতাকে কদিন মানসিকভাবে টর্চার করব, যদি সে টিকতে পারে তবেই তাকে মেনে নিব, আর না হলে না। এসব চিন্তা ভাবনা করে পাশের রুমে ঘুমিয়ে পড়লাম এবং ওপাশ থেকে রিদিতার দরজা ধাক্কাধাক্কি করতে শুরু করলো। রিদিতা বলল, প্লিজ দরজাটা খুলো। সকালে যদি কেউ জেনে যায় স্বামী স্ত্রী দুইজন দুই রুমে থেকেছে, তাহলে তারা কি ভাববে? রাগ করে থেকো না, প্লিজ দরজাটা খুলো। রিদিতার কথার কোনো কর্ণপাত না করে ঘুমিয়ে পড়লাম। আজ রিদিতার করুণ অবস্থা দেখে একটু মায়া লাগছে, কিন্তু যখন মেনে নিব বলে মনস্থির করছি, ব্যস্ত তখনই অতীতের কথা মনে পড়ে যায়। তারপর আর কি, বাকি রাতটুকু পাশের ঘরেই ঘুমিয়ে পার করলাম। সকালে ঘুম একটু আগেই ভেঙে গেল। ঘুম থেকে উঠে দরজা খুলতেই লক্ষ্য করলাম রিদিতা সোফায় বসে আছে এবং সেই সঙ্গে তার চোখের জলও ফেলছে। সেদিকে ভ্রুক্ষেপ না দিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাহিরে বের হব, এর মধ্যে রিদিতার দরজার সামনে এসে বলল, আমাকে কষ্ট দিয়ে কি শান্তি পেয়েছেন? রিদিতার চোখের দিকে তাকাতেই আমার চোখ যেন কপালে উঠে গেল। কি ব্যাপার? রিদিতার চোখ এরকম লাল হয়ে আছে কেন? নিশ্চয়ই কান্না করেছে। আর করলেই বাকি, আমি চাই ও আরো কান্না করুক। এসব ভাবতেই রিদিতা বলল, আমিও দেখি কতদিন আমার কাছ থেকে তুমি দূরে সরে থাকতে পারো। আমি বললাম, তোমার সঙ্গে কথা বলার ইচ্ছাটাও আমার নেই। শুধুমাত্র একটা কথা মনে রাখবা, আমাদের মাঝে যাই হোক না কেন সেটা কাকিমা কিংবা তানিশা যেন না জানতে পারে। এই বলে বাইরে চলে আসলাম। অপরদিকে তানিশা দুষ্টুমি করে বলল, কিরে বাসরাত কেমন কাটালি? রিদিতা নিশ্চুপ হয়ে রইল। রিদিতার নিশ্চুপ থাকা দেখে তানিশা কিছুটা আঁচ করতে পেরে বলে উঠল, রিদিতা তোদের মাঝে কি ঝগড়া হয়েছে? রিদিতা মিথ্যা হাসার চেষ্টা করে বলল, কই না তো। তানিশা বলল, ও যদি কখনো তোর সঙ্গে মিসবিহেভ করার চেষ্টা করে তো মার কাছে গিয়ে দ্রুত নালিশ করবি। মা ওকে এমন কানমলা দিবে না, কখনো যেন আর তোর সঙ্গে মিসবিহেভ না করতে পারে। রিদিতা বলল, আচ্ছা ঠিক আছে, সেটা তখন দেখা যাবে। এইদিকে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে সকাল গড়িয়ে বিকাল হয়ে এসেছে। সেদিকে ভ্রুক্ষেপই নেই। দা লাগাই বাড়ি যাওয়ার কথা মনে পড়ে গেল। যেই ভাবা সেই কাজ। দরজায় আসা মাত্রই কাকিমা রেগে বলল, ওইখানে দাঁড়া, আর এক পা সামনের দিকে বাড়াবি না। আমি বললাম, এই রে সেরেছে। রিদিতা কি তাহলে কাকিমাকে সব বলে ফেলেছে? এর জন্য হয়তো কাকিমা রেগে আছে। দরজার বাহিরে এসব ভাবতে ভাবতে রিদিতা এসে বলল,